আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত ও অফসুনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যের বিশেষ পর্ব দেশ জুড়ে মনের স্বাস্থ্যে। আমরা আছি কুমিল্লায়। আমার পিছনে আছে কুমিল্লার অন্যতম নিদর্শন, বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শন ময়নামতি বিহার, এবং আমার সঙ্গে আছেন আজকের বিশেষ অতিথি হিসাবে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ স্যার। তিনি সাইকিয়াট্রি একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। উনি দীর্ঘদিন ছিলেন বিভাগীয় প্রধান মনোরোগবিদ্যা বিভাগ কুমিল্লা মেডিকেল কলেজ, ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, এবং বর্তমানে তিনি ময়নামতি মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান হিসেবে রয়েছেন। স্যার, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ এবং স্বাগতম আপনাকেও। কুমিল্লার আপনি একজন প্রথিতযশা সাইকিয়াট্রিস্ট। কুমিল্লা আপনি অনেকদিন যাবৎ কাজ করছেন। আমরা আপনার বিভিন্ন অভিজ্ঞতা, আপনার বিভিন্ন গল্প, সেগুলো আমরা এই পুরো পর্ব জুড়ে শুনতে চাইবো স্যার। প্রথমেই স্যার আপনার কাছে আমার প্রশ্ন যে স্যার, সাইকিয়াট্রিকে কেন ক্যাডার হিসেবে নিলেন? এমবিবিএস পাশ করার পরে সরকারি চাকরি, ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির অভিজ্ঞতাকে ভিত্তি করেই এই সাইকিয়াট্রি কেরিয়ার করার ডিসিশনটা বেসিক্যালি এসেছে। ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যখন রোগী দেখতাম, তখন সাইকিয়াট্রি রোগীদের যারা গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা শহরে টার্সিয়ারি লেভেলের প্রতিষ্ঠানে আসতে পারে না, তাদের একটা বড় অংশ চিকিৎসার বাইরে আছে। ওদের দিকে তাকিয়ে দেখলাম যে একটা বড় ফিল্ড আছে সাইকিয়াট্রির, কেরিয়ার প্লাস দেশকে কিছু দেওয়ার। তো এই মানসিকতা থেকেই 1998 সালের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যখন চাকরি করি, এই সিদ্ধান্তটা আসে। ফলে তখনকার দিনের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার নিয়োগ হতো প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার নিয়োগ হতো। সেই পরীক্ষায় অংশগ্রহণ করলাম, উত্তীর্ণ হলাম, সিলেক্টেড হলাম। এর ধারাবাহিকতায় ময়মনসিংহ মেডিকেল কলেজে পোস্টিং অর্ডার আসলো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তখন কিন্তু আমার অনেক ভালো প্র্যাকটিস, অনেক সুখ্যাতি, অনেক রুগী। শুধু কেরিয়ারের দিকে দেখলাম যে সাইকিয়াট্রি খুবই একটা ভালো ফিল্ড। তাই আমি ওই প্র্যাকটিসকে পয়সার মোহটা ত্যাগ করে অনেকটা জলাঞ্জলি দিয়েই আপনার সেই স্বপ্নের পেছনে আপনি গেলেন। স্বপ্নের পিছনে জয়েন করলাম ময়মনসিংহ মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে। ওখান থেকেই আমার হাতে খড়ি। তখনকার আমি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে, যদিও সাইকিয়াট্রি সম্বন্ধে তখনকার দিনে কারোই এক্সপোজার যথেষ্ট ছিল না, কিন্তু সেখানে আমি আমার সাইকিয়াট্রির খুব কম্পিটেন্ট গুরুদের অধীনে আমি আমার ট্রেনিং সম্পন্ন করি এবং সেখান থেকেই আমার সাইকিয়াট্রি কেরিয়ার শুরু। আচ্ছা স্যার, আপনার তো প্রায় তাহলে 3 দশকের অভিজ্ঞতা। এই 3 দশকের সাইকিয়াট্রির পথ চলা, এই লাইফের এই প্রান্তে এসে আপনি কি স্যার কি মনে করেন, আপনার সিদ্ধান্তটা সঠিক ছিল? সাইকিয়াট্রির সিদ্ধান্তটা অবশ্যই সঠিক ছিল, কারণ যেই টার্গেটগুলো নিয়ে আমার সিদ্ধান্তটা হয়েছিল আমি সেটা পেরেছি। আমি জনগণকেও আমার কাঙ্ক্ষিত সেবা দিতে পেরেছি, এমনকি নিজের জন্য যেটুকু প্রাপ্তি, অর্থাৎ সরকারি চাকরিতে প্রফেসর একটা কাঙ্ক্ষিত পদ, যেই পদ আমি যথাসময়ে পেয়েছিলাম। বিভিন্ন সময়ে হয়তো সুযোগ সুবিধার অসুবিধা ছিল, অবকাঠামোর অসুবিধার কারণে সমস্যায় পড়তে হয়েছে। স্যার, আপনি শুধু অধ্যাপকই নয়, আপনি চাঁদপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন, যেটি আসলে আমাদের সাইকিয়াট্রি থেকে তো এইসব সরকারি মেডিকেল কলেজে খুব বেশি প্রিন্সিপাল আপনি পাইনি, আপনাকেই পেয়েছি। তো এটা তো একটা অনন্য অভিজ্ঞতা। তো স্যার, আপনার সেই অভিজ্ঞতাকে আপনি কিভাবে দেখেন? আমার এই পদোন্নতি বা আমার এই পদ পাওয়াটা সাইকিয়াট্রিস্টদের জন্য একটা অনুপ্রেরণামূলক, একটা সাইকিয়াট্রি ব্র্যান্ডিং অবশ্যই। কিন্তু এই সাইকিয়াট্রিস্টরা সব পদেই যে যোগ্য, আজকে আমার পদ বা আমার অগ্রজ যারা ছিলেন, প্রফেসর রাজাউল করিম স্যার, ওনারাও প্রিন্সিপাল ছিলেন। ওনাদেরকে যদি আমরা করি, আমাদের নতুন সাইকিয়াট্রিস্টরা জানে এই ইতিহাস, তাহলে তারা আমাদের কেরিয়ারে আসার জন্য আরও বেশি উৎসাহিত হবে যে সাইকিয়াট্রিস্ট শুধু সাইকিয়াট্রির মধ্যে সীমাবদ্ধ না, তার অনেক পরিসর অনেক বড়। প্রিন্সিপাল, এমনকি ডাইরেক্টর বা ডিজি, সব জায়গায় তাদের পোস্টিং হতে পারে। সেই এক্সাম্পলটা আমার সময়ে বা আমার স্যারদের সময়ে তৈরি হয়েছে
তো এটি আমাদের নতুন সাইকিয়াট্রিস্ট যারা তাদেরকে অনুপ্রাণিত করবে এবং অবশ্যই এটা অবশ্যই একটা পজিটিভ দিক আমাদের এই ফিল্ডের জন্য। অবশ্যই স্যার, এই যে প্রায় 3 দশকের সাইকিয়াট্রি বা সাইকিয়াট্রি ফিল্ডে কাজ করা, এর মধ্যে নিশ্চয়ই অনেক উত্থান পতন আছে, অনেক চড়াই উতরাই আছে। কেমন চ্যালেঞ্জিং ছিল স্যার পুরো সময়টা? এই যে সহকারী রেজিস্ট্রার থেকে অধ্যাপক পর্যন্ত গেলেন স্যার, কেমন ছিল এই পথ চলা? বিশেষ করে যখন কোর্স শেষ করে আমাকে পদায়ন করা হলো, পদায়নের ক্ষেত্রটা ছিল একটা ভিন্ন জায়গা, যেখানে সাইকিয়াট্রির বাইরে আমাকে কাজ করতে হয়েছে বেশ কিছুদিন, প্রায় 3 বছর। আচ্ছা, আপনাকে সেই সাইকিয়াট্রিস্ট হওয়ার পরও আপনাকে উপজেলা বা একদম ইউনিয়ন লেভেলে কাজ করতে হয়েছে? সেই সাইকিয়াট্রিস্ট, ফুল সাইকিয়াট্রিস্ট, কিন্তু আমি বাইরে তখন সাইকিয়াট্রির সার্ভিস দিচ্ছি বেসরকারিভাবে। আচ্ছা, কিন্তু চেম্বারে? আমার সরকারি চেম্বারে আমার সেই সুযোগ, সেই দেশ করতে পারে না সেই ব্যবস্থা। কারণ আমাদের সিস্টেমটাই এরকম যে আমাকে যখন একটা নীতিমালার মধ্যে আমাদের কতগুলো সুনির্দিষ্ট বিধিমালার মাধ্যমে যেতে হয়, এর জন্য এই প্রক্রিয়ায় আমাকে 3টা বছর অপেক্ষা করতে হয়েছে। আমাকে চাকরি করতে হয়েছে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রে, আমাকে চাকরি করতে হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, আমাকে চাকরি করতে হয়েছে লেকচারার হিসাবে বেসিক সাবজেক্টে মেডিকেল কলেজে। তারপর এই 3টা বছর অতিক্রম করার পরে আমি আমার কাঙ্ক্ষিত পোস্টিং পাই। 2009 সালে কুমিল্লা মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক চলতি দায়িত্ব হিসেবে প্রথম দায়িত্ব নেই। তখন মেডিকেল কলেজের সব পদই খালি, সাইকিয়াট্রি বিভাগের সকল পদ খালি, শুধু একজন মাত্র ব্যক্তি, আমি সাইকিয়াট্রিস্ট হিসেবে। আমার কোনো সহকারী বা অ্যাটেন্ডেন্ট পর্যন্ত নাই। এই প্রতিকূলতার মধ্যেই আমি প্রিন্সিপাল মহোদয়, তৎকালীন প্রিন্সিপাল মহোদয় এবং পরিচালক মহোদয়ের সহযোগিতা চাইতে হয়েছে, অনেকবার ঘুরতে হয়েছে এবং ওনারা সহযোগিতা করেছেন। ফলে আমি রেগুলার একটা সাইকিয়াট্রি বহির্বিভাগ চালু করতে পেরেছিলাম ঠিক যোগদানের পরপরই, এবং এই বহির্বিভাগ দিয়েই সাইকিয়াট্রি বিভাগের যাত্রা শুরু হয় কুমিল্লা মেডিকেল কলেজে। তখন কিন্তু কোনো MLSS, পিয়ন অথবা সহকারী রেজিস্ট্রারও আমাকে হেল্প করতো না। আমি একসাথে সহকারী অধ্যাপক, একই সাথে মেডিকেল অফিসার এবং সব দায়িত্ব MLSS সব দরজা খোলার দায়িত্ব আমাকে নিতে হয়েছে। এরকম একটি প্রতিকূল পরিবেশে আমি ছিলাম, রান করে গেছি। এরই মধ্যে ভাগ্যক্রমে যোগ হয়েছেন আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডাক্তার নিজামুদ্দিন স্যার, যিনি কুমিল্লায় ট্রান্সফার হয়ে এসেছিলেন তখন। উনি যোগ হওয়ার পরে যিনি আজকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের সম্মানিত সদস্য সচিব, তা উনি যোগ হওয়াতে আমি আরও একটু অনুপ্রাণিত হলাম। দুইজন যুদ্ধে নামলাম। এই যুদ্ধ মানে কিসের যুদ্ধ? রুগীদের জন্য যুদ্ধ, সাইকিয়াট্রিকে এগিয়ে নেওয়ার যুদ্ধ। তা আমাদের রুম, আমাদের আউটডোর সার্ভিস স্মুথলি রান করা এবং রেফারেল সার্ভিসটা সঠিকভাবে পরিচালনা করা এবং পাশাপাশি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের জন্য ব্যবস্থা করা। তো এই কাজগুলো আমি এবং নিজাম ভাই আমরা শুরু করলাম। থ্যাংক ইউ স্যার। আমরা আরও এই বিষয়গুলোতে জানবো। স্যার, আমি একটু জানতে চাই যে যেহেতু আপনি কুমিল্লা মেডিকেল কলেজে একটা লম্বা সময় ছিলেন, আপনি সহকারী অধ্যাপক হয়েছেন, সেখানে সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করেছেন, এছাড়া আপনি আবার একটা আন্ডার গ্রাজুয়েট মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন, চাঁদপুর মেডিকেল কলেজ। তো এখন আমি এবং জানি আপনি ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট। তো স্যার, আপনারা যখন স্টুডেন্ট ছিলেন আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে, MBBS পর্যায়ে, তখন সেখানে সাইকিয়াট্রির অংশ কতটুকু ছিল? আর আপনি যখন এই ছেলেমেয়েদের পড়াতে এসেছেন তখন কেমন পার্থক্য কি আছে কিনা স্যার? বর্তমান আন্ডার গ্রাজুয়েট কারিকুলাম অনেকটা এগিয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলের দিকে তাকিয়েই হোক অথবা আমাদের সাইকিয়াট্রিস্ট বা সাইকিয়াট্রিস্টদের সংগঠনের বদলেতেই হোক, এই কারিকুলামে আমাদের সাইকিয়াট্রির পার্ট অনেক সমৃদ্ধ হয়েছে এবং এই সমৃদ্ধটা অনেক স্ট্রাকচার্ড ইয়েতে চলে আসছে। কারণ আজকে সাইকিয়াট্রিস্টরা পরীক্ষার অ্যাসেসমেন্ট, অর্থাৎ MBBS ফাইনাল পরীক্ষার মেডিসিনের যে অ্যাসেসমেন্ট এক্সাম, সেখানে তারা
একজন এক্সামিনার। ফলে এর গুরুত্ব আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের কাছে তৈরি হয়েছে। পাশাপাশি এই কারিকুলামে সুনির্দিষ্ট করা আছে যে 20 আওয়ার্স লেকচার ক্লাস, 4 উইকস ইনডোর প্লেসমেন্ট থেকে শুরু করে অনেকগুলো জিনিস এসেছে, যেটা কিনা আগের কারিকুলামে সেটা ছিল না। আমাদের সময়ে আমরা ঢাকা মেডিকেল কলেজ, যেহেতু দেশের ঐতিহ্যবাহী মেডিকেল কলেজ, ওই মেডিকেল কলেজে একটা এস্টাবলিশ সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট দেখেছি, কিন্তু তখন সাইকিয়াট্রিক সার্ভিস ওই পরিমাণে অগ্রসর হয় না। আপনাদের প্লেসমেন্ট হতো কিনা স্যার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বা ফিফথ ইয়ারে প্লেসমেন্ট, ওয়ার্ডে প্লেসমেন্ট বা ওইভাবে ফর্মাল লেকচার এসব কি ছিল কিনা স্যার? ফর্মাল লেকচার ছিল, কিন্তু ফর্মাল লেকচারটা হয়তো আরও কম ছিল এবং ইনডোর প্লেসমেন্টও ছিল। আমার তো মনে পড়ে প্রফেসর সৈয়দা আনোয়ারা বেগম, হ্যাঁ, যিনি একজন প্রথিতযশা সাইকিয়াট্রিস্ট, উনি সরাসরি আমার টিচার, আন্ডার গ্রাজুয়েটের টিচার। যেহেতু আন্ডার গ্রাজুয়েট কারিকুলামে সাইকিয়াট্রির প্রাধান্য পেতেন না, উনি কিন্তু আমাদেরকে একেবারে ছেড়ে দেন নাই। উনি নিয়মিতভাবে, উনি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারকে না দিয়ে উনি নিয়মিতভাবে ওয়ার্ডে বসে বসে আমাদেরকে সাইকিয়াট্রি এবং সাইকিয়াট্রির কিছু বেসিক জিনিস পড়িয়েছিলেন। আমরা ওই ম্যাডামের কাছে কৃতজ্ঞ। উনি এত সুন্দরভাবে উপস্থাপন করতেন, যেগুলো সত্যিকারভাবেই মেডিকেল কলেজ থেকে যখন বেরিয়ে এসেছি অনেক টিচারের কথাই মনে পড়েছে, কিন্তু আনোয়ারা ম্যাডামকে আরও বেশি মনে পড়ে যে উনি অনেক প্রাঞ্জল ভাষায় অনেক সুন্দর করে উপস্থাপন করতেন এই সাইকিয়াট্রির বিষয়কে। সেটাও আমার একটা অনুপ্রেরণার একটা উৎস। আন্ডার গ্রাজুয়েট কারিকুলামে পাশের বিষয়টা ছিল, পাশের ক্ষেত্রে সাইকিয়াট্রি এখন একটা বড় ফ্যাক্টর, যেহেতু কারিকুলামকে আরও সাইকিয়াট্রি দ্বারা সমৃদ্ধ করেছে। তখন সেটা অনেকটা অন্যান্য ব্রাঞ্চগুলো, মেডিসিনের যে অন্য ব্রাঞ্চগুলো আছে, ওই ব্রাঞ্চগুলোতে যদি ভালো পড়াশোনা থাকে তাহলে পরে সাইকিয়াট্রিতে আনসাকসেসফুল হওয়ার কোনো থাকতো না, সুযোগ থাকতো না। এটা আমাদেরও একটা সৌভাগ্য যে এই আনোয়ারা সৈয়দ হক ম্যাডামের মতো একজন প্রথিতযশা লেখিকাও বটে, উনি কিন্তু বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক, তিনি আমাদের সাইকিয়াট্রিকে সমৃদ্ধ করেছেন এবং আপনার হাতে খড়িও ম্যাডামের হাতেই হয়েছে এক প্রকার। তো স্যার, আমরা আপনার আরও অনেক গল্প শুনবো, আমাদের একটা বিরতির সময় এসছে, আমরা বিরতির পরে বাকি গল্পগুলো শুনবো স্যার। দর্শক, ফিরে আসলাম বিরতির পর আরোগ্য নিকেতন দেশ জুড়ে মানসিক স্বাস্থ্যে। আমরা আছি ময়নামতি বিহারে এবং আমার সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ স্যার। স্যার, আমরা তো বিরতির আগে আপনার ক্যারিয়ারের গল্প শুনলাম, কীভাবে সাইকিয়াট্রিতে এলেন, আপনার আন্ডার গ্রাজুয়েট পর্যায়ের কথাও শুনলাম, তখন কি পর্যায়ে ছিল, এখন কতটা পার্থক্য, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো স্যার, এরপরে তো আপনি কুমিল্লাতে একরকম থিতু হলেন, সহকারী অধ্যাপক হিসেবে কুমিল্লা মেডিকেল কলেজে আপনার কাজ শুরু করলেন। এখানে স্যার মানসিক স্বাস্থ্যের অবস্থা কি? আপনারা যখন কাজ শুরু করলেন তার আগে তো ওইভাবে কুমিল্লাতে কোনো সাইকিয়াট্রিস্ট ছিল না, তো সেখানে মানুষের মানসিক স্বাস্থ্যের সচেতনতা কেমন ছিল, বা বহির্বিভাগে পেশেন্টরা আসতো কি না, এবং আপনাদের কলিগসদের মাঝে অর্থাৎ এই যে আমাদের মেডিকেল যে কমিউনিটি, সেইখানে এই সাইকিয়াট্রির ব্যাপারে ধারণাগুলো স্যার কেমন ছিল? ধন্যবাদ ডক্টর রয়েল। 2009 সালে কুমিল্লা মেডিকেল কলেজে সহকারী অধ্যাপকের দায়িত্ব নিয়ে বহির্বিভাগ দিয়ে মানসিক রোগীদের সেবা কার্যক্রম আমরা শুরু করি। প্রথম দিকে রোগীর সংখ্যা খুব কম ছিল, এমনকি বাইরে প্রাইভেট চেম্বারেও রোগীর সংখ্যা কম ছিল। ওই সময়ে একমাত্র আমিই ছিলাম কুমিল্লা অঞ্চলের, বিশেষ করে কুমিল্লা শহরের রেগুলার সাইকিয়াট্রিস্ট, যাকে প্রতিদিন পাওয়া যেত। আর একমাত্র মেডিকেল কলেজ, তখনও বেসরকারি মেডিকেল কলেজগুলো সেইভাবে যাত্রা শুরু করে নাই। সরকারি মেডিকেল কলেজই ছিল একমাত্র ভরসা রোগীদের। মানসিক রোগী যে পরিমাণ পেতাম, তারা বেশিরভাগই রেফার হয়ে আসতো, হয়তো জিপি অথবা অন্য কোনো ওয়ার্ডে ভর্তি ছিল, তাদের চিকিৎসকদের পরামর্শে আসতো। আর সরাসরি রোগী আসার প্রবণতাটা তখনও খুব একটা তৈরি হয় নাই, কারণ সাইকিয়াট্রি মানেই হচ্ছে একটা যে সাইকিয়াট্রি কোনো আলাদা অসুখ নয়, এটা হচ্ছে জিন ভূতের আছর অথবা এই ধরনের কুসংস্কার এর পিছনে জড়িয়েছিল, যার কারণে এটা কুমিল্লা অঞ্চলেও ছিল। যদিও কুমিল্লা একটা অগ্রসর জনপদ, কিন্তু 20 বছর আগে কিন্তু এগুলো ছিল।
রোগীর সংখ্যায় একমাত্র সাইকিয়াট্রিস্ট হওয়ার পরেও রোগী যে খুব বেশি ছিল তা না। আমরা হয়তো 10টা রোগী দেখতাম। তাহলে স্যার এই রোগীরা কোথায় যেত আসলে? তারা কি একেবারেই স্বাস্থ্যসেবার বাইরে থাকতো? তাদের কেউ কেউ হয়তো কবিরাজ অথবা ট্রেডিশনাল হিলার যারা আছে তাদের কাছে চিকিৎসা নিত, কারণ তারা এগুলোকে মানসিক রোগ মনে করতো না। কেউ কেউ অবহেলিত বা আনট্রিটেডও থাকতো। আচ্ছা, এটা ছিল বাস্তব চিত্র। প্রাইভেট চেম্বারও ঠিক একই অবস্থা, কিন্তু আজকে কিন্তু সেই অবস্থা নাই, কারণ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। অর্থাৎ আমাদের চিকিৎসকদের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে, তারপর সমাজে সচেতনতা তৈরি হয়েছে, আর্থসামাজিক উন্নয়ন হয়েছে, মিডিয়ার মাধ্যমে জনগণ এই যে সাইকিয়াট্রি যে একটা বিষয় এটি ভালোভাবে অবহিত হতে পারছে এখন, কারণ মিডিয়া এখন অনেক সমৃদ্ধ। আজকে থেকে 20-25 বছরের আগের মিডিয়া আর আজকের মিডিয়া কিন্তু অনেক ডিফারেন্স। তো মিডিয়ার একটা বড় অবদান এখানে রয়েছে। সব মিলে এখন রোগীরা স্বতঃস্ফূর্তভাবেই আসে। আজকে কুমিল্লা শহরে আপনি দেখবেন প্রাইভেট চেম্বারে গেলে কমপক্ষে 10 জন সাইকিয়াট্রিস্ট তাদের চেম্বারে প্র্যাকটিস করছে, এবং প্রত্যেকেরই চেম্বারে রোগী যথেষ্ট রোগী আছে। এবং হাসপাতালে নিশ্চয়ই প্রচুর পেশেন্ট হচ্ছে। আমাদের জনসংখ্যা তো সেইভাবে 10 গুণ বাড়ে নাই, আমাদের জনসংখ্যা তো খুব বেশি বাড়ে নাই, তো রোগীর সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। এটি সম্ভব হয়েছে, মানুষের সচেতনতা বেড়েছে, কুসংস্কার ধীরে ধীরে হচ্ছে। ফলে আমাদের যে রোগীরা চিকিৎসার বাইরে ছিল তারা চিকিৎসার আওতায় আসতে শুরু করেছে। আমাদের ট্রিটমেন্ট গ্যাপ যেটা আছে মেন্টাল হেলথে, ট্রিটমেন্ট গ্যাপ এটি ক্রমান্বয়ে কমে আসছে বলে আমি মনে করছি, এবং আজকের অবস্থা অনেকটাই আশাপ্রদ যে আমরা এগিয়ে যাচ্ছি। স্যার, তাহলে কুমিল্লাতে এখন আপনাদের মানসিক স্বাস্থ্যসেবার কি কি অবকাঠামোগত সুযোগ সুবিধা আছে? বললেন যে চট্টগ্রাম, কুমিল্লাতে তো মেডিকেল কলেজ আছে, চাঁদপুরে একটা সরকারি মেডিকেল কলেজ হয়েছে। বেসরকারি পর্যায়ে স্যার কি কি অবকাঠামো আছে? বেসরকারি পর্যায়ে আমরা যারা এই কুমিল্লা অঞ্চলের মেডিকেল কলেজগুলোতে টিচার হিসেবে কর্মরত আছি, আমাদের প্রত্যেকেরই প্রাইভেট চেম্বার আছে, এবং আমরা প্রতিনিয়ত এই চেম্বারের নিয়মিতভাবে সার্ভিস দিয়ে যাচ্ছি। স্যার, কুমিল্লাতে প্রাইভেট মেডিকেল কলেজ কয়টি আছে স্যার? কুমিল্লা শহরে 3টি প্রাইভেট মেডিকেল কলেজ আছে, এবং এই 3টি মেডিকেল কলেজেই সাইকিয়াট্রিস্ট আছে। আচ্ছা, একটা ডিপার্টমেন্ট কি স্যার আছে? বহির্বিভাগ, অন্তর্বিভাগ? আমার জানা মতে কুমিল্লাতে 3টা মেডিকেল কলেজের মধ্যে ময়নামতি মেডিকেল কলেজে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে বহির্বিভাগ, অন্তর্বিভাগ 2টিই আছে, এবং পর্যাপ্ত সংখ্যক রোগী আছে ময়নামতি মেডিকেল কলেজের ইনডোরে। আউটডোরেও পর্যাপ্ত রোগী আছে। ইস্টার্ন মেডিকেল কলেজ এবং সেন্ট্রাল মেডিকেল কলেজেও রোগীদের সেবা চালু আছে, বিশেষ করে বহির্বিভাগীয় সেবা চালু আছে, ওখানে টিচার আছে। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজেও বহির্বিভাগীয় মানসিক স্বাস্থ্য সেবা চালু আছে। চাঁদপুর মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ, সেখানেও মানসিক রোগীদের স্বাস্থ্য সেবা চালু আছে। যাক, তাহলে তো আমরা কুমিল্লা এখন জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে, সার্ভিসও বেড়েছে, শুধু আমরা একটা পজিটিভ উন্নতি আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা অবশ্যই আমাদের জন্য আশা জাগানি। তো স্যার, আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইব। আপনার তো এই 3 দশকের ক্যারিয়ারে অনেক অভিজ্ঞতা, সুতরাং এই সাইকিয়াট্রির পেছনে নিশ্চয়ই আপনার অনেক গল্প আছে। প্রত্যেকটা পেশেন্টের পেছনে তো একটা করে গল্প থাকে, এরকম অনেক আশাপ্রদ গল্প, অনেক ফ্যাসিনেটিং গল্প নিশ্চয়ই আপনার ঝুলিতেও আছে। আমরা তেমন একটা গল্প স্যার আপনার কাছ থেকে শুনতে চাইবো, তবে আমরা তার আগে একটা বিরতিতে যাব। বিরতির পর এসে আপনার কাছ থেকে স্যার সেই গল্পটা শুনবো। দর্শক, ফিরে আসলাম আরেকটা বিরতির পর। দেশ জুড়ে মানসিক স্বাস্থ্য, এবং আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ স্যার। স্যার, এই যে কুমিল্লা অঞ্চলের গল্প শুনছিলাম আপনার কাছে, যে শুরুতে খুব একটা পেশেন্ট আসতে চাইতো না, সচেতনতার ঘাটতি ছিল, এরপরে আস্তে আস্তে তো পেশেন্ট আসছে, এবং এখন একটা আমরা বেশ পজিটিভ একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। তো স্যার, কি ধরনের পেশেন্টরা সাধারণত আসে? সব রকম মানসিক রোগের পেশেন্ট কি আসে? কুমিল্লা অঞ্চলে সব ধরনের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো আমরা যে সার্ভিস দিয়ে যাচ্ছি, এখানে সব ধরনের মানসিক রোগী আসে, এবং বিশেষ করে ডিপ্রেশন, অ্যাংজাইটি, সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিজঅর্ডার, স্ট্রেস রিলেটেড ডিজঅর্ডার, ওসিডি, পার্সোনালিটি ডিজঅর্ডার, বিহেভিয়ারাল প্রবলেম, বিহেভিয়ারাল অ্যাডিকশান বা সাবস্টেন্স বা নেশা জাতীয় দ্রব্যের ফলে সৃষ্ট মানসিক রোগ,
সব ধরনের রোগী এখানে আসে। তো স্যার আমি আরেকটু জানতে চাইবো যে শিশু কিশোরদের বিভিন্ন রকম মানসিক স্বাস্থ্য সমস্যা হয়, হ্যাঁ, তারা কি আপনাদের কাছে আসে, বা তাদের এখন পর্যন্ত এই মানসিক স্বাস্থ্য সেবায় অংশগ্রহণ করার ব্যাপারটা কতটা এগিয়েছে? তাদের অংশগ্রহণটা অনেকটাই নির্ভর করে আসলে ইয়ের উপর, যা তাদের যারা চাইল্ড ফিজিশিয়ান যারা আছে তাদের উপর। এটা অবশ্যই আশাব্যঞ্জক যে ক্রমান্বয়ে এই ধরনের রোগী আমাদের বহির্বিভাগ বা আমাদের প্রাইভেট চেম্বারে আসছে, এর প্রবণতা দিন দিন বাড়ছে। যদিও চাইল্ড সাইকিয়াট্রি আজকে আলাদা স্পেশালিটি তৈরি হয়েছে, তা সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা যারা সাইকিয়াট্রিস্ট আছি আমরা তাদেরকে অ্যাসেস করে বাকিটুকু আমরা চাইল্ড সাইকিয়াট্রিস্ট অথবা চাইল্ড সাইকোলজিস্টের মাধ্যমে বাকি কাজটা আমরা করে থাকি, সেবাটা আমরা দিয়ে থাকি। থ্যাংক ইউ স্যার। আপনি মাদকাসক্তির কথা বলেছেন, কিন্তু এখন আমরা কিন্তু একই সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন আচরণগত আসক্তি দেখতে পাচ্ছি। বিশেষ করে এই শিশু কিশোরদের মাধ্যমে প্রচুর পরিমাণে ডিভাইস এডিকশন, ইন্টারনেট এডিকশন, বিভিন্ন রকম গেম এডিকশন, বা প্রাপ্তবয়স্কদের মাঝে অনেক রকম অনলাইন বেটিং বা জুয়া খেলার এরকম প্রবণতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই আচরণগত আসক্তির যে সমস্ত বাচ্চারা ভুগে থাকে তাদের অনেকের মাঝে আবার দেখা যায় যে খুব উগ্র আচরণ করে বাসায়, এমনকি বাবা মাকে হয়তো মারধর করে, স্কুলে যেতে চায় না। এই ধরনের পেশেন্টরা কি স্যার এখন আপনাদের কাছে আসছে? গত কয়েক বছরে বিশেষ করে আমরা যে কোভিড দুর্ভোগ বা কোভিড দুর্যোগ মোকাবেলা করলাম, ওই সময় থেকে যখনই এই শিশুরা বা বাচ্চারা ইন্টারনেটের মাধ্যমে অনলাইন ক্লাসের দোহাই দিয়ে মোবাইল বা ইন্টারনেট পেয়েছে, তখন থেকে কিন্তু এর প্রবণতা ব্যাপক হারে বেড়ে গেছে। এবং এর কুফল বিশেষ করে এই কিশোরদের মধ্যে পড়া শুরু হয়েছে। ফলে তাদের অভিভাবকরা প্রায় নিয়মিতভাবেই আমাদের চেম্বারে তাদের সন্তানদের যোগাযোগ করছেন। আপনি বলছেন ইন্টারনেট গ্যামলিং, হ্যাঁ, ইন্টারনেট অ্যাডিকশান, বা এই যে বিশেষ করে গেম, ইন্টারনেট গেম, কতগুলো গেম আছে যেগুলো নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, আমরা দেখছি মিডিয়ায়। তো এইগুলোর ব্যাপারে এগুলো অনেক ক্ষতি করছে আমাদের শিশুদেরকে এবং তাদেরকে মানসিক রোগের দিকে ধাবিত করছে। এবং এটা অবশ্যই একটা সাইকিয়াট্রির জন্য একটা গুরুত্বপূর্ণ দিক। সাইকিয়াট্রিস্টরা এখন এটাকে চ্যালেঞ্জিংই মনে করছে। থ্যাংক ইউ স্যার। আরেকটা জিনিস জানতে চাইবো, এই কুমিল্লা অঞ্চলে কিন্তু আমার মনে হয় সারা বাংলাদেশের সবচাইতে বেশি প্রবাসী ভাইরা থাকেন, হ্যাঁ, একটা এই রেমিটেন্সের প্রভাব যেরকম আছে, এখানে একটা আর্থসামাজিক পরিবর্তন হয়েছে, কিন্তু একই সঙ্গে কিন্তু পরিবারগুলোতে আমরা একটা বড় রকমের অস্থিরতাও দেখতে পাই। তো সার্বিকভাবে একটা বড় স্ট্রেস, হ্যাঁ, পরিবারের প্রধান ব্যক্তির অনুপস্থিতিতে আমাদের এই মা বোনেরা ভোগ করে থাকছেন। তো তাদের মধ্যে অনেক রকম মনোদৈহিক সমস্যাও দেখা দেয়। তো সেগুলো কতটা স্যার আপনাদের কাছে আসে? কুমিল্লা অঞ্চল একটি সমৃদ্ধ এলাকা হয়েছে বিশেষ করে বিদেশগামী ইয়েদের কারণে। যাদের অনেক ব্যক্তি বিদেশে অবস্থান করে, তাদের স্ত্রী এবং সন্তানেরা দেশে অবস্থান করে। এটা অনেক ক্ষেত্রেই এতে অনেক দ্বন্দ্বের সৃষ্টি হয়, কলহের সৃষ্টি হয়। যে কলহ হয়তো যিনি কর্তা, যিনি বিদেশে অবস্থান করছেন, তিনি বিট আপ করতে পারেন না। ফলে এই যে মাইন্ড, আমরা বলি মাইন্ড, যেটা ব্রেনেরই কাজ, সেই মাইন্ডের বিষয়গুলো, মাইন্ডের যে কনফ্লিক্ট, মাইন্ডে যে স্ট্রেস, সেটা কিন্তু আমরা জানি সাইকিয়াট্রিতে একটা ফিজিক্যাল সিমটম নিয়ে তারা উপস্থিত হয়, এবং যেগুলোকে আমরা সোমাটিক সিমটম ডিজঅর্ডার বলি। এই রোগীগুলো বিভিন্ন টাইপের সোমাটিক সিমটম নিয়ে কুমিল্লা এলাকায় মনে হয় সবচেয়ে বেশি আসে ফিমেলরা, বিশেষ করে ম্যারিড। কি ধরনের সব মানে ম্যারিড লক্ষণের কথা তারা বলে সাধারণত স্যার? তারা সচরাচর তাদের একটা লিম্ব প্যারালাইসিস হয়ে গেছে, হাত অথবা পা প্যারালাইসিস, মুভ করতে পারে না, অথবা গেট প্রবলেম, যে হাঁটার চেঞ্জ হয়ে গেছে, অথবা কণ্ঠ বন্ধ হয়ে গেছে, আচ্ছা, হ্যাঁ, কানে সরে না। এমনও আছে আবার কখনো কখনো যে তারা চোখে দেখে না, চোখ অপথ্যালমোলজিস্টের বাসায় চোখ কমপ্লিটলি ওকে। তো এরকম অনেক সমস্যা নিয়ে তারা আমাদের কাছে আসে, বিশেষ করে যারা এই ফিজিক্যাল সিমটম নিয়ে আসে। এই প্রেজেন্টেশনগুলো আমরা প্রায়ই দেখতে পাই, এবং কুমিল্লা অঞ্চলে এই রোগী
বলা যায় অনেকটাই বেশি। বিশেষ করে আমাদের সিজোফ্রেনিয়া বা মেজর সাইকিয়াট্রিক প্রবলেম থেকে এই রোগীগুলোর সংখ্যা কুমিল্লায় অনেক বেশি এবং এগুলো আমাদের ফেস তারা কি করতে স্যার হয়। সবাই সাইকিয়াট্রি বা আমাদের এই মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের তত্ত্বাবধানে আসে, নাকি আমাদের ক্যাচমেন্টের বাইরেও অনেকটা পেশেন্ট রয়ে গেছে? না, অনেক একটা বড় অংশ জেনারেল ফিজিশিয়ান অথবা ইমার্জেন্সিতে যায়। যখন ইমার্জেন্সিতে যায় তখন দেখা যায় যে অনেক জায়গায় সাইকিয়াট্রিক ইমার্জেন্সি না থাকার কারণে তারা কিন্তু সচরাচর অথবা সাথে সাথে ইভ্যালুয়েশন না হওয়ার কারণে তারা সচরাচর মেডিসিন, কার্ডিওলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভিন্ন ডিপার্টমেন্টে তারা ভর্তি হয়ে থাকে এবং থরো অ্যাসেসমেন্টের পরে দেখা যায় যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের কাছে রেফার করে। সেটা ইনডোর বেসিসে হয় অনেক ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে ডিসচার্জের পরেও অ্যাডভাইস থাকে যেন তারা সাইকিয়াট্রিস্টের পরামর্শ গ্রহণ করে। আমরা এই বিভিন্নভাবে আমরা সরকারি সেট আপেও পেয়ে থাকি এবং বেসরকারি সেট আপেও বেশিরভাগ রুগী রেফারেলের মাধ্যমে আসে, অথবা কোনো কোনো রুগী বিভিন্ন ফিজিশিয়ানের কাছে ঘুরতে ঘুরতে দেখা গেছে যে কোথাও এর কোনো জবাব পাচ্ছে না, এর আনসার কী রোগ হয়েছে তার, এর সমাধান কি। তখন তারা শেষ চিকিৎসার জন্য কেউ না কেউ যারা কিনা আগে সাইকিয়াট্রিস্টের কাছে এসেছে তাদের পরামর্শে আমার সরাসরি সাইকিয়াট্রিস্টের কাছে এসে উপস্থিত হয়। থ্যাংক ইউ স্যার। আমরা আরও শুনবো আপনার কাছ থেকে। আমাদের আরেকটা বিরতির সময় এসেছে, আমাদের সর্বশেষ বিরতি, আমরা তারপরে আবার ফিরছি। দর্শক, ফিরে আসলাম সর্বশেষ বিরতির পর। দেশ জুড়ে মানসিক স্বাস্থ্যে ময়নামতির এই চমৎকার পরিবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ স্যার। স্যার, আমরা আপনার কাছে বলেছিলাম যে আপনার একটা গল্প শুনতে চাই রোগীদের ব্যাপারে, যে তেমন চমৎকার একটা কোনো গল্প। আপনাদের ঝুলিতে তো অসংখ্য গল্প আছে, আমাদের যদি স্যার একটা গল্প শোনান। ধন্যবাদ রয়েল। জীবনের এই পর্যায়ে এসে রোমান্টিক গল্প অনেক আছে, কিন্তু সেগুলো এই পর্যায়ে আসে আমি বলতে চাই না। তবে আমাদের অনেক অভিজ্ঞতা আছে, যেই অভিজ্ঞতাগুলো বিশেষ করে ফিজিশিয়ানদের এবং রোগীদের সবারই কাজে লাগবে। আমরা জানি যে মানসিক রোগ আর ব্রেনের রোগের মধ্যে একটা যোগসূত্র আছে। তো অনেক পেশেন্ট আমাদের কাছে আসে যে তারা সাইকিয়াট্রিক সিমটম, উনি এলোমেলো আচরণ করে, কথা বেশি বলে, অথবা উদ্ভট আচরণ, ঘুমায় না, সন্দেহবাতিক আছে, এসে উপস্থিত হয় আমাদের কাছে। কিন্তু আমরা সাইকিয়াট্রিক অ্যাসেসমেন্ট করে আমরা যখন দেখি যে কিছু ইনভেস্টিগেশন আমাদের করার নিয়ম আছে, যখন দেখি যে এই পেশেন্টের ইউজুয়াল এজ না, এই হিস্ট্রি অনেক ক্ষেত্রেই সামঞ্জস্যপূর্ণ না তার যে সিমটম আছে সেগুলোর সাথে, তখন আমাদের কিছু ইনভেস্টিগেশন করার যৌক্তিকতা থাকে। সেই ক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশন রুটিনলি করে থাকি এবং এই সমস্ত ইনভেস্টিগেশনে যখন দেখি যে তার একটা বড় রোগ হয়ে গেছে, যেটা শরীরের রোগ বা ব্রেনের রোগ, যেটা অনেক অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে, তখন খুবই খারাপ লাগে। এই স্মৃতিগুলো আমাদেরকে অনেক অনেক কষ্ট দেয়, কারণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থার করুণ চিত্রের ফলেই এগুলো অনেকটা এই পর্যায়ে আসে। কারণ তারা জেনারেল ফিজিশিয়ান অথবা নিউরোলজিস্টের কাছে যথাসময়ে পৌঁছাতে পারে না, আমাদের সিস্টেম সেটা করে না আমাদের স্বাস্থ্য ব্যবস্থায়, যার কারণে সরাসরি তারা সাইকিয়াট্রিস্টের কাছে আসে এবং দেখা যায় যে এমন পর্যায়ে আসলো যে আমি ইনভেস্টিগেশন করে দেখলাম যে তার অ্যাডভান্স ব্রেন টিউমার। ওই পর্যায়ে নিউরো সার্জারির স্পেশালিস্টের কাছে পাঠিয়ে আমরা দেখি যে না, তার কোনো আর অপারেশন বা রিমেডি পাবে এরকম কোনো অবস্থা আমরা পাই না। এগুলো আমাদেরকে অনেক অনেক পীড়া দেয়। আবার এমনও আছে যে কোনো কোনো রোগী শুধু সাইকিয়াট্রিক প্রবলেম নিয়ে ঘুরে আমাদের ফিজিশিয়ানদের কাছে যায়, ফিজিশিয়ানরা চিকিৎসা দেয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে প্রপার সাইকিয়াট্রিক নলেজ না থাকার কারণে একটু চিকিৎসা এদিক ওদিক হয়, যার ফলে যে তার সাইকিয়াট্রিক সিমটম অনেক বেড়ে যায় এবং অনেক বেড়ে যায়, দীর্ঘায়িত হয়। কোনো কোনো ক্ষেত্রে রোগী সুইসাইড বা জীবনকে টার্মিনেট করার মতো অবস্থায় চলে যায়। এই বিষয়গুলো আমাদের সাইকিয়াট্রির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ স্যার। আপনার তো অনেক ছাত্র, হ্যাঁ, আপনি যেহেতু একটা আন্ডার গ্রাজুয়েট মেডিকেল কলেজে পড়িয়েছেন, আর একটা আন্ডার গ্রাজুয়েট মেডিকেল কলেজে আপনি প্রিন্সিপাল ছিলেন, এখনও আপনি একটা বেসরকারি মেডিকেল কলেজে পড়াচ্ছেন। তো স্যার, আপনার ছাত্রদের মধ্যে থেকে অনেকে হয়তো নবীন চিকিৎসক আছেন, তারা কি সাইকিয়াট্রিতে ক্যারিয়ার হিসাবে নিবে কি না, বা এই যে কুমিল্লা শহরে এখন আপনারা ছাড়াও বেশ কিছু নবীন সাইকিয়াট্রিস্টও আছেন,
তো এই নবীন সাইকিয়াট্রিস্টরা বা যারা নবীন চিকিৎসক তারা যাতে সাইকিয়াট্রিতে আসতে চায়, আপনি স্যার কি তাদেরকে বলবেন, আপনার কি পরামর্শ থাকবে তাদের প্রতি? সাইকিয়াট্রি এক সময় যখন অবহেলিত ছিল তখনকার প্রেক্ষাপটটা ভিন্ন, কিন্তু আজকে এই 2026 সালে সাইকিয়াট্রি যে পর্যায়ে বাংলাদেশে আছে, সাইকিয়াট্রি কিন্তু অনেক সাবজেক্ট, মেডিকেল স্পেশালিটির মধ্যে অনেকগুলোর মধ্যেই সাইকিয়াট্রি একটা লোভনীয় সাবজেক্ট সব দিক দিয়ে। কেরিয়ার পদোন্নতির ক্ষেত্রে বলেন, তারপর সামাজিক ব্যক্তিত্ব, কারণ সাইকিয়াট্রিস্টটাই দেখা যাচ্ছে আজকে অনেক বেশি সামাজিকভাবে পরিচিত, পাবলিক ফিগার হয়ে যাচ্ছে। তারা অনেকগুলো মিডিয়ায় অনেক অনুষ্ঠান করে, জনসচেতনমূলক অনুষ্ঠান করার সুযোগ তাদের অনেক বেশি। অর্থনৈতিক অবস্থার দিক দিয়েও সাইকিয়াট্রি অনেক একটা ভালো অবস্থানে আছে, কারণ মানুষের আর্থসামাজিক অবস্থায় মানুষের সচ্ছলতা অনেক বেড়েছে। ফলে সাইকিয়াট্রি আর সাইকিয়াট্রির পিছনে যে বাধাগুলো ছিল, কুসংস্কার বা এই যে বিভিন্ন মেডিকেল কলেজে ছিল না, অবকাঠামো ছিল না, যে ঘাটতিগুলো বা ডেফিসিয়েন্সিগুলো আছে, খুব বেশি সময় লাগবে না নবীন চিকিৎসকদের জন্য। তারা যখন সাইকিয়াট্রিস্ট হবে, তারা হতে হতে এই যে যারা 5-10 বছর পরে সাইকিয়াট্রিস্ট হবে, তারা একটা ভালো ক্ষেত্র পাবে। এবং এটা নিশ্চিত করে বলতে পারি, এবং আমি নিজেও স্যাটিসফাইড যে আমি আমার এই পর্যায়ে এসে আমার প্রথম সেই 2009 সালের যে অভিজ্ঞতা, যে সফলতা, সেটাকে কিন্তু আজকে 2026 সালে এসে যে এরকম করি যে রোগীদের যে ভালোবাসা, রোগীদের যে এই যে আমাকেই দেখাইতে হবে, আমাকে ছাড়া হবে না, আমি যদি দেখা যায় যে চেম্বারে 3 ঘন্টা পরেও যাই, আমার জন্যই তারা বসে থাকবে, এই যে রোগীদের সাথে যে একটা সুসম্পর্ক তৈরি করতে পেরেছি, এটা সাইকিয়াট্রিক রোগীরা কিন্তু এটা ভালোভাবে মেনটেন করে। এমনকি এই কুমিল্লা অঞ্চলের চিকিৎসা নিয়েছে, এই রোগীটা যখন দেখা যায় যে সে বরিশাল অঞ্চলে ট্রান্সফার হয়ে চলে গেছে, সেই রোগীটাও যখন দেখা যায় যে না, আপনাকেই আমাকে দেখাইতে হবে, তাহলে বরিশাল থেকেও কুমিল্লায় চলে আসে। তো এইরকম রোগী যখন আমরা দেখি, তখন আমাকে মানে আমার যত বাধা বিপত্তি, যত পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট আছে, সব কিছু করে নিউট্রাল করে আমাকে উৎসাহিতই করে সাইকিয়াট্রি। এবং এটি কেরিয়ার হিসেবে সাইকিয়াট্রি সত্যিকারভাবেই একটি বাস্তবেই একটি ভালো বিষয়। সাইকিয়াট্রিতে কেরিয়ার করলে অবশ্যই তারা আশাবাদ ফল পাবে। এখন যারা নবীন সাইকিয়াট্রিস্ট আছেন, প্রত্যেকেরই চেম্বারে রোগী আছে। 2006 সালে আমি যখন প্রথম সাইকিয়াট্রির চেম্বারে বসি, প্রাইভেট চেম্বারে, তখন মিডিয়া ছিল না, তখন আমরা শুধু সাইনবোর্ড দিয়ে প্রচার করতাম। এই সাইনবোর্ড তো সবাই পড়তো না, রোগী হয়তো যাদের চোখে পড়তো তাদের মধ্যে থেকে আসতো। কিন্তু নবীন সাইকিয়াট্রিস্টরা কিন্তু আজকে সাইকিয়াট্রিস্ট হয়ে আজকে সে মিডিয়ার মাধ্যমে বৃহত্তর কুমিল্লার বৃহৎ জনগোষ্ঠীকে করতে পারছে, তার অবস্থান, তার সেবাদান কার্যক্রম সম্বন্ধে অবহিত করতে পারছে, এই সুবিধাটা আছে। অতএব সাইকিয়াট্রি নবীন সাইকিয়াট্রিস্টদের জন্য একটি ভালো সাবজেক্ট, এবং কেরিয়ারের জন্য তো অবশ্যই। অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দিয়ে আলোকিত করেছেন। আশা করব আপনাদের হাত ধরে, এই নবীন প্রবীণ 2 প্রজন্মের হাত ধরে এই কুমিল্লা অঞ্চলে তথা সমগ্র দেশে মানসিক স্বাস্থ্যসেবা তার পরবর্তী ধাপে চলে যাবে। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য। আমরা কুমিল্লা থেকে বিদায় নিচ্ছি, কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা যাব, আমরা দেখব এবং মানুষের মাঝে আশা করব এই অনুষ্ঠানের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সচেতনতা অনেক বৃদ্ধি পাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি পরবর্তী কোনো পর্বে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।